স্বাগত জানাচ্ছি খাতুন হাউস থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। নতুন ভ্যাট আইন আগামী অর্থবছর থেকে কার্যকর হচ্ছে না, এ মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। এটি কার্যকর না হলে রাজস্ব আয়ের দিক থেকে অনেকটা পিছিয়ে পড়বে সরকার। ফলে পুরো বাজেট বাস্তবায়ন নিয়ে বড় ধরনের আর্থিক সংকটের আশঙ্কা করছেন। আজ আমরা আলোচনা করব নতুন ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক রিশাদ হুদা। জনাব হুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আজ আমরা যখন আলোচনা করছি ভ্যাটের নতুন আইন কার্যকর নিয়ে, যে আইনটি 2012 সালে সংসদে পাশ হয়েছে এবং সেই সময় সকল সংসদ সদস্য সেটা পাশ করেছেন, মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। এরপর যখন এখন একটা কার্যকর হওয়ার কথা রয়েছে জুলাই মাসের 1 তারিখ থেকে, সবাই এর বিরুদ্ধে বলছেন এবং বলছেন যে এই আইন কার্যকর হলে দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এবং নির্বাচনে আওয়ামী লীগের জন্য এটা নেতিবাচক হয়ে দাঁড়াতে পারে। একজন প্রতিবেদক হিসেবে, রিপোর্টার হিসেবে আপনি মাঠে ময়দানে আপনি দেখেছেন, বিজনেস রিপোর্টার হিসেবে স্পেশালি আপনি যাদের সাথে কথা বলছেন, কাজ করছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, তারা আসলে কি বলছে? তাদের প্রতিক্রিয়া কি যে নতুন ইউনিফর্ম ভ্যাট রেট 15% ভ্যাট যদি কার্যকর হয় তার অবস্থা কি দাঁড়াবে? আসলে যখন থেকেই বাজেট প্রস্তাবনা করা হয়েছে তখন থেকেই সর্বমহল থেকেই, এটা ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সব মহলে, অর্থনীতিবিদ থেকে শুরু করে সব মহলেই আসলে এই বিশেষ করে ভ্যাটটা নিয়ে এবং সাথে সাথে আবগারি শুল্ক নিয়ে একটা প্রচন্ড প্রতিবাদের ঝড় আমরা দেখেছি। তো বিশেষ করে বিজনেসম্যানদের কাছ থেকে আসলে এই ইয়েটা এসেছে। তারা অনেকেই বলেছে যে তাদের ব্যবসা অনেকাংশে কমে যাবে, কিন্তু এটার পেছনেও আরো কিছু ব্যাপার আছে। যে একটা বড় অংশ কিন্তু বিজনেসম্যানদের একটা বড় অংশ যারা অসৎ, তারা কিন্তু ঠিক আসলে ভ্যাটটা ওভাবে দিত না। নতুন ভ্যাট আইন কার্যকর হলে তারা দিতে বাধ্য হবে। সাথে সাথে তারা আসলে তাদের টার্নওভার কত, ওই থলের বিড়ালটা কিন্তু আসলে বেরিয়ে যাবে। ধন্যবাদ জানাব হুদা। আমরা নেব ছোট্ট একটি বিরতি, নিচ্ছি একটি আমার ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার। আমরা যখন আলোচনা করছিলাম, ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। ডক্টর মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি আমাদের সাথে যোগ দেওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে নতুন ভ্যাট আইন কার্যকর করার ব্যাপারে সংশয় দেখা দিয়েছে এবং এই বিষয়ে পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে অনেক খবর এসেছে যে সরকার সম্ভবত এই আইন বাস্তবায়ন থেকে পিছিয়ে যাবে। পিছিয়ে গেলে যেটা আশঙ্কা করা হচ্ছে যে ভ্যাট থেকে প্রায় 90 লক্ষ হাজার কোটি টাকার যে একটা রাজস্ব পরিকল্পনা করা হচ্ছে, সেখান থেকে অনেক অংশই কমে যাবে। তাহলে আসলে পুরো বাজেটটাই বাস্তবায়ন হবে কিনা সংশয় দেখা দিয়েছে। আপনার কি মনে হয়? না, রাজস্ব নিয়ে আমি অত চিন্তিত নই। কারণ যেটা হচ্ছে যে এবছর হয়তো 70,000 কোটি টাকা হবে, আগামী বছর এটার সাথে যদি আরো, এবছর তো 20% মতো বৃদ্ধি হয়েছে, 17-18% মতো, তো আরো প্রায় ওইরকম হলে পরে সেটা যে প্রায় 85,000 কোটি টাকায় দাঁড়াবে। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে ওই গুণগত যে উন্নতিটা আমরা আশা করছিলাম ভ্যাটের নতুন আইন থেকে, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, এগুচ্ছি না। কিন্তু এখানে অনেক পরিবর্তন অলরেডি করা হয়েছে যেগুলো একেবারেই কাম্য ছিল না, এবং এগুলোর কারণেও রেভিনিউ লস। আমি কিন্তু শুধুমাত্র 90কে দেখছি না, আমি দেখছি 190কে, 1,90,000 কোটি টাকা আসতে পারে। সেই দিক থেকে আমরা কোথায় যাচ্ছি? কাজেই আমার যেটা হলো যে এই আইনটা এখন বিভিন্ন চাপের মুখে সরকার নথি স্বীকার করায় এই আইনটা তার যে স্বকীয়তা, যে তার যে স্ট্রেংথটা ছিল, সেই জিনিসটা হারিয়ে ফেলছে। ফলে যেটা হবে একটা একটা মানে আধা কি বলবো, হাফ বেকড, হাফ ডান। আমি একটা কাপড় সুন্দরভাবে বানিয়ে নিয়ে আসছি, এইখান থেকে খাবলা দিয়ে 2 ইঞ্চি কেটে নিল, এখান থেকে 6 ইঞ্চি ছিঁড়ে নিয়ে চলে গেল, কাপড়টা কি থাকলো? কাপড়টা তো একটা ছিন্ন বিচ্ছিন্ন একটা জরাজীর্ণ কাপড় হয়ে গেছে। তো এই আইনটার দশা হয়ে গেছে সেই রকম। কাজে এখন এই প্রেক্ষাপটে আমি যখন এনবিআর এর সাথেও কথা হচ্ছিল, অনেকের সাথে, আমার নিজস্ব মত হলো যদি আরো এটাকে ডাইলিউট করতে হয় তাহলে পরে আগের আইনে চলে যাওয়াটাই ভালো। এবং এটা অনেকে বলছেন যে এখনো 1991 সালে যে আইন ছিল, যেটা হচ্ছে মাল্টিপল ট্যারিফ রেট, সেটাই রাখা যেতে পারে বা সেখানে কম বেশি হতে পারে। 2011 সালের আইনে মাল্টিপল ট্যারিফ রেট ছিল না। 12 সালের কথা বলছেন। 1990 সালের 91 সালের আইনে মাল্টিপল ট্যারিফ রেট ছিল না। সেখানে যেটা ছিল মানে একই পণ্যের উপর দুইটা দাম কিন্তু সেখানে ছিল না।
সেখানে শুধুমাত্র ডিটেল স্টেজে একটা 4% একটা করা ছিল, কিন্তু সেটাও অপশনাল। আমি যদি চাই আমি 15% দিতে পারতাম। যাই হোক, আমি বিতর্কে যাচ্ছি না। আমি মনে করি যে 91 সালকেও অটোমেটেড করা যাবে, এবং এই যে প্রসেসটা শুরু হয়েছে এটার মাধ্যমে ওটাকেও করা সম্ভব, এবং সেটা করলে পরে বরং আইনগতভাবে হয়তো বেটারই হবে। ধন্যবাদ জনাব রিশাদ হুদা। আপনি যখন প্রতিবেদন করতে গেছেন, রিপোর্টিং করতে মাঠে গেছেন, বা আপনি বলছিলেন যে এক শ্রেণীর ব্যবসায়ীরা তারা খুবই উদ্বিগ্ন, কারণ তারা আসলে তারা বলছেন যে তারা আসলে ভ্যাট দিতেন না, কিন্তু ভ্যাট তো আসলে দেয় একজন ক্রেতা, কনজিউমার। লাস্ট এন্ডে ব্যবসায়ের দায়িত্ব হচ্ছে সেই সব ভ্যাট সংগ্রহ করে সরকারকে কোষাগারে দেওয়া। সেখানে তার ব্যবসায়টা আসলে কতখানি ইম্প্যাক্ট পড়ে বলে সে বলছে। আসলে একটা প্রশ্ন আপনাকেই করি, আমরা যে ভ্যাট আমরা যে দিচ্ছি দোকানে, এই ভ্যাটটা যে শেষ পর্যন্ত এনবিআর এর কোষাগারে গিয়ে পড়ছে, এটা আসলে ক্রস চেক করার কোনো সহজ উপায় নাই। উপায় রয়েছে কিন্তু কোনো সহজ উপায় নাই। তো যার কারণে এটা শুধু আমার কথা না, এটা সাধারণ ক্রেতা সাধারণদেরও কথা, যে যে ভ্যাটটা দিচ্ছি এটা আসলে শেষ পর্যন্ত কতটুকু যাচ্ছে, এবং এটা নিয়ে এটা আসলে দীর্ঘদিনের আলোচনা যে ভ্যাট সরকারি কোষাগারে ঠিকমতো যাচ্ছে না। তো এনবিআর এখন বলছে যে তারা একটি অ্যাপস তৈরি করছে যেটিতে করে খুব সহজে তারা আসলে যে কোনো ক্রেতা বুঝতে পারবে যে এটা শেষ পর্যন্ত। ধন্যবাদ ডক্টর মনসুর। আসলেই যে চালানের মাধ্যমে আমরা ভ্যাট চালানপত্র নিয়ে আসি, সেটার এগেনস্টে যে আসলে টাকা যায় কিনা সেটা বোঝার কি আসলে মানে ঠিকমতো যায় কিনা, বা এখানে কতখানি প্রিফারেন্স হয়? দেখুন, কোনো দেশেই কর ব্যবস্থায় 100% অডিট করা সম্ভব না। সাধারণত 15%, 20% অডিট হয়। বাংলাদেশে অডিট হয় মাত্র 2%। সেই ক্ষেত্রে একটা লোককে অডিট করতে 40 বছর লাগবে আমার। আচ্ছা, 40 বছর পরে তার আবার প্রবাবিলিটি হলো যে সে আবার অডিটেড হবে ইন রেগুলার বেসিসে। 40 বছরের কোনো ক্রেডিবল থ্রেট হলো না একটা বিজনেস পারসন। সে তো চাচ্ছে বিজনেসের লাইফই হচ্ছে 40 বছরও না। সেই ক্ষেত্রে সে তো অবশ্যই ব্যাট দিবে না। এটি স্বাভাবিক, বা পুরোপুরি ভাবে দিবে না। যেটুকু না দিলেই নয়, যেটা না দিলে আজকেই তো আসবে সেটুকু সে দিবে, তার বেশি সে দিবে না। তো এই সম্ভাবনাটা থাকবে। আর যে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের অডিট কার্যক্রমটা আস্তে আস্তে বাড়াতে হবে। এই 2% রাখলে হবে না, এটাকে 20% নিতে হবে। এই জন্য অবশ্য বর্তমান এই প্রশাসনিক কাঠামো যে সংস্কার করা হচ্ছে, সেখানে 1000 নতুন অডিটরের সংস্থাপন রাখা হয়েছে, কিন্তু গড়িমসি আছে দেখা যায়। এনবিআর থেকে এখন পর্যন্ত এই লোকগুলোকে নিয়োগ করার ব্যবস্থা করা হয় নাই। বাংলাদেশে এত শিক্ষিত কর্মজীবী বেকার, অথচ 1000 পোস্ট এখানে সৃষ্টি করা হয়েছে, কিন্তু তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। তো এই অসঙ্গতিগুলো কিন্তু আছে, তাদেরকে নিয়োগ দিতে হবে, ট্রেনিং করাতে হবে, তারপরে তো অডিট প্রোগ্রামটাকে ডেভেলপ করা যাবে। প্রোগ্রাম কিন্তু ডেভেলপ করা হচ্ছে, কিন্তু লোকগুলোকে তো এখনো দেওয়া হয়নি। এই গ্যাপস, সিরিয়াস গ্যাপস আছে এখানে। ডক্টর মোসা, একটা বিষয় আপনাদের শাসন করতে চাচ্ছি, যেটা হচ্ছে বলা হচ্ছে যে ভ্যাট আইন যদি এবার বাস্তবায়ন না হয়, সরকারের ভাবমূর্তি বেশ ক্ষুণ্ণ হবে, কারণ ইতিমধ্যে এই ব্যাপারে সরকার IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছে প্রতিজ্ঞাবদ্ধ তারা করতে চায়, এবং এই বাবদ তারা করার জন্য অর্থ ঋণ সাহায্য নিয়েছে, এবং এইটা করবার জন্য এটার সমাধান কি হবে? না, এটার আমি মনে করি যে সরকারের দায়বদ্ধতা IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে নয়। না, সরকারের দায়বদ্ধতা হচ্ছে বাংলাদেশের জনগণের কাছে, এবং যারা বিনিয়োগকারী বাংলাদেশি এবং বিদেশি, ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী থাকবেন তাদের প্রতি, এবং তাদের কাছে জবাবদিহিতা করতে হবে সরকারকে আলটিমেটলি। এটা আজকে না, এটার প্রতিফলন কোথায় হবে? এটা প্রতিফলন হবে বিনিয়োগে, এটা প্রতিফলন হবে আমাদের বিনিয়োগ পরিবেশটাকে কিভাবে আমরা দেখছি। তো সরকার যদি একটা সংস্কার কার্যক্রম এইটুকু এগিয়ে নিতে না পারে এবং এতদূর যাওয়ার পরে পিছিয়ে আসে, সেটা কিন্তু একটা ভয়ানকভাবে সরকারের একটা দুর্বলতার লক্ষণ। কোন সরকারের পক্ষে এটা কিন্তু গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। কাজে আমি মনে করি যে সরকারের উচিত হবে এই ডিবেটগুলো এখন বন্ধ করে সিরিয়াসলি ডিবেট করা, যে আসলে আমরা করব কি করব না। এই ডিবেটটা তাদের করা উচিত ছিল অবশ্য 6 মাস আগে, অবশ্যই বাজেটেরও অনেক আগে, বাজেট প্রস্তাবনার অনেক আগে, কিন্তু সেটা অপরিপক্কভাবে করা হয়েছে নিশ্চয়ই, তা না হলে তো এই অবস্থা আমরা যেতাম না। কাজে আমি মনে করি যে এই মিসহ্যান্ডলিংটা হওয়াটা উচিত হয় নাই, হয়ে গেছে, কিন্তু এটা থেকে সত্তর বের হয়ে আসা উচিত। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের ছোট্ট একটি বিরতি নিচ্ছি, একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন।
স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আজ আমরা আলোচনা করছি নতুন ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে। কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক রিশাদ হুদা। জনাব রিশাদ হুদা এবং জনাব মনসুর, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। ডক্টর মনসুর, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যখন এই ভ্যাট আইনের কার্যকর কথা উঠছে এবং বলা হচ্ছে যে অ্যাক্রস দ্য বোর্ড যে 15% ভ্যাটের যে রেট নির্ধারণ করা হলো, বিতর্ক আসলে তখন থেকে শুরু হলো এবং বলা হচ্ছে যে এই রেট কার্যকর হলে পণ্য মূল্যের দাম বেড়ে যাবে, অর্থাৎ যেটার দাম 100 টাকা সেটার দাম 115 টাকা হবে। আসলে কি তাই? দেখুন, আপনি 1991 সালের আইনকে পাশে রাখেন আর 12 সালের আইনকে পাশে রাখেন। আচ্ছা, কর হার সেকশনে যান, লেখা আছে সর্বস্তরের সকল পণ্যের উপর বেসিক রেট হচ্ছে 15%। 1991, জি 2012 সালেও একই কথাই লেখা আছে, জি, কোনো ব্যত্যয় নাই দুটোর মধ্যে। না, তাহলে কথা হলে তাহলে তফাৎটা কোথা থেকে আসবে, কোথা থেকে এডিশনাল ট্যাক্স ইনসিডেন্সটা হবে? অনেকেই বলছে যে না, এখন আমাকে যেহেতু ওই রিটেল স্টেজে 4% দিতাম, এখন আমাকে 15% দিতে হবে, জি। কাজ আমার বেড়ে গেল। মনে হয় সত্যি কথাই তো, তাই তো বেড়েই যাবে। আসলে তো তা না। রিটেল স্টেজে 4% দিচ্ছে, ধরেন আপনি একটা শার্ট কিনলাম, সেই রিটেলে 4% দিয়ে আমি এখন ওটা বিক্রি করছে, কিন্তু ওই শার্টটার আগে যখন সুতো হিসাবে আসলো, তুলো হিসাবে আসলো, তখনও কিন্তু 15% ভ্যাট নিয়ে নেওয়া হয়েছে। সুতো করার পরে আবার 15% ওখানে ভ্যাট হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু একটার পর একটা ইনসিডেন্স নাই, নেট কিন্তু ওই 15%ই থাকছে, কারণ আগেরটা তো পেইড অফ হয়ে যাচ্ছে আচ্ছা, রিবেটের মাধ্যমে। তারপরে যখন ওটা কাপড় হয়ে গেল সুতো থেকে, তার উপরে আবার 15% বসে গেছে। এখন ওই কাপড়টা থেকে শার্টটা বানানো হলো, জি, হ্যাঁ, সেটার উপরও 15% কিন্তু ফ্যাক্টরিতে বসে গেছে। এখন কথা হলো যে রিটেলার যখন সেটা নিয়ে আসলো, আমি কনজিউমার, আমি যখন কিনবো শার্টটা 100 টাকার শার্ট, আমাকে কত দিতে হবে? আপনাকে 100 টাকা শার্টের যদি অরিজিনাল মূল্য হয় সেটা আপনি 115 টাকাই দিতে হবে। এবং এখনো কিন্তু আপনি 115 টাকায় এখন আমি দিচ্ছেন বেশি। আমি বলি কিভাবে? কি হবে? আপনি ফ্যাক্টরিতে 15% দিচ্ছেন, আচ্ছা, ওটা তো দিচ্ছেন, আপনি জানার দরকার নেই, ফ্যাক্টরি মালিক কিন্তু দিতে বাধ্য। জি, যখনই সেল হচ্ছে জিনিসটা, প্রোডাক্টটা বা পণ্যটা, শার্টটা বা যেটাই, তখনই কিন্তু হোলসেলের যাওয়ার সময় অ্যাডভান্স স্টেট ব্যাট 4% কেটে নেওয়া হচ্ছে। এটি আচ্ছা, ইম্পোর্টে নেওয়া হচ্ছে, কত হয়ে গেলে 19%। জি, আচ্ছা, এখন লাস্ট স্টেজে যে আরো 4% অ্যাড করেন, কত হলো? 23%। 23%। সেইটার বিনিময়ে এখন যদি ইমপ্রুভমেন্টটা যেটা করা হয়েছে সেটা হলো যে যেহেতু ক্যাসকেডিংটা থাকবে না, সবাই সুন্দরভাবে আগেরটাকে ফেরত নিয়ে নিবে, তাহলে পরে নেট ট্যাক্স হবে 15%। 23-এর জায়গায় 15। ব্যবসার জন্য? ব্যবসায়ীর জন্য না, 23-এর জায়গায় 15। আচ্ছা, আচ্ছা, ট্যাক্স ইনসিডেন্স, ইন্স্যুরেন্স, ট্যাক্সের যে বোঝাটা, কর ভারটা বর্তমানে আছে 23, ওটা হবে 15। তাহলে বাড়লোটা কোথায়? প্রোডাক্ট মূল্য আসলে আলটিমেটলি আপনি বলছেন কাজে একটু কমানোর কথা, কিন্তু ব্যবসায়ীরা কমাবে না, সেটা আমি জানি। ব্যবসায়ী ভাইরা অনেক আছে, তাদের অনেক বুদ্ধি আছে, তারা কমাবেন না। আচ্ছা, কিন্তু অ্যাটলিস্ট বাড়ানোর তো কোনো কারণ নেই। সেটাই। জনাব রিশাদ হুদা, আপনি যখন মাঠে ময়দানে রিপোর্ট করতে গিয়েছেন, সাধারণ ক্রেতারা একেবারে রিটেল লেভেল, তাদের মতামত কি? তারা কি বলেন যে তারা এই নতুন আইন যদি অ্যাক্রস দ্য বোর্ড 15% রেট যখন কার্যকর হবে ভ্যাটের উপরে, তখন তাদের ট্যাক্স ইনসিডেন্স আসলে বাড়বে কিনা? আসলে এই যে 15% ভ্যাট যে এটা যে বাড়ছে বা এটা যে ইম্পোজ হচ্ছে, জি। এইটা নিয়ে আসলে এক রকমের আতঙ্ক কাজ করছে ক্রেতাদের মধ্যে। তো তারা খুব সহজ কথাই বুঝতে পারছেন যে স্যার যেটা বলছেন যে এত অঙ্ক কিন্তু তারা বুঝছেন না। তারা যেটা বুঝছেন যে খুব সহজ কথা, আমার আগে একটি পণ্য যদি কেনা হতো, আমার 4 থেকে 5%, 6%, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে 15% পর্যন্ত ট্যাক্স দিতে হতো। কিন্তু এখন আমার হচ্ছে যে যাই কিনি আমি, হ্যাঁ তার উপরই আমার স্ট্রেট ওয়ে 15% বেশি, মানে 100 টাকার অ্যাবসলিউটলি। পণ্য আমার আগে 104 টাকা দিতে হতো, 5 টাকা দিতে হতো, এখন সব পণ্যের ক্ষেত্রে 100 টাকার 115 টাকা দিতে হচ্ছে। তারা একেবারে সহজ এই কথাটাই সরাসরি বলছে। ডক্টর মোসেন, আপনি বলছিলেন যে আপনি নিজেও জানেন যে যারা ব্যবসায়ী আছেন তারা এই রিবেটটা নেবেন না, এটা আসলে আলটিমেটলি কনজিউমারের উপর চলে যাবে। আপনি কেন নেবেন না? নেবেন, কিন্তু দাম, আমি বলছি দামটা আসলে কমবে না, আপনি সেটা বলছেন। তাহলে কনজিউমার না, আলটিমেটলি ব্যবসায়ীরা তো ব্যবসা জান, তারা হিসাব ঠিক তারা নেবে, কিন্তু তারা নেবে। এবং যখন কার্যক্রম শুরু হয়ে যাবে নতুন ভ্যাট আইনে যদি এটা হতো, হ্যাঁ, তাহলে কিন্তু আলটিমেটলি আমার বিশ্বাস যে আলটিমেটলি ট্যাক্স ইনসিডেন্সটা কম, যেহেতু কম হতো,
পণ্যের দাম হয়তো ওভার টাইম 6 মাসে হবে না, 3 মাসে 6 মাসে হবে না, হবে না। ওভার টাইম হয়তো 1 বছরের মধ্যে 2 বছর এটা আরো সহনীয় হতো। পণ্যের দাম কমতো। কমবে না, কারণ ইনফ্লেশন তো এমনি বাড়তেছে, একটা ইনফ্লেশন একটা জেনারেল টেন্ডেন্সি তো আছে, জি। ওটার মধ্যে সাবজিউমড হয়ে যেত, কিন্তু ওটার ইম্প্যাক্টটা কম হতো। আচ্ছা, কাজেই ভ্যাট এই 2012 মূল্যস্ফীতিকে বাড়াবে বা পণ্য মূল্যকে 15% নিয়ে যাবে, এখন 4% থেকে 11% বেড়ে যাবে, এটা কমপ্লিটলি বেসলেস, আচ্ছা, একেবারে অসত্য। এবং এটাকে প্রচার করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমেও করা হচ্ছে, এবং ব্যবসায়ী মহল থেকে তো সেটা করা হচ্ছে, এবং কিছু কিছু কর কর্মকর্তাও নিচের লেভেলে, ফিল্ড লেভেলে তারা এটা অপপ্রচারটা চালাচ্ছে, যেটার কারণে এটা এই ধরনের আমি আরেকটু অন্য বিষয়ে আসতে যাচ্ছি যে আমি প্রথমে বলছিলাম যে ভ্যাটের আইন যদি কার্যকর না হয় তাহলে শুধু ভ্যাট থেকে সরকারের রাজস্ব প্রায় 68,000 কোটি টাকা কমে যেতে পারে। যদি রাজস্ব কমে যায় তাহলে সরকার এই রাজস্বটা কোথা থেকে সংগ্রহ করতে পারে, নিতে পারে? আমাদের হাতে 1 মাস সময় আছে। না, ভ্যাট বাংলাদেশে আছে, ভ্যাট বাংলাদেশে থাকবে। আচ্ছা, এটা এটা আমি মোটামুটি বলে দেওয়া যায়। আচ্ছা। কারণ এই সংস্কার কোনো দেশে, যে দেশে ভ্যাট এসছে সে দেশ থেকে ভ্যাট যায় না। না আমি ভ্যাট এবং বলছি না, আমি যদি রেটটা মানে কমানো হ্যাঁ, হয়, সেটাই বলছি। রেট সরকারের ইচ্ছে করলে কমাতে পারে। 1% কমালে 8,000 কোটি টাকা লস হবে, সেটা সরকারের দায়িত্ব, কোথা থেকে সেটা পোষাবে। এখন কি ব্যাংক থেকে নিতে পারে অথবা সেটা ব্যাংক থেকে বা অন্য ADB কোনো খাত থেকে নিতে পারে। কিন্তু যেটা প্রশ্নটা আমি করব, আমি যদি 12% করি 24,000 কোটি টাকা লস হবে সরকারের এবং জনগণের, মনে করি। কারণ এই 24,000 কোটি টাকা কার পকেটে যাবে? কোন বিজনেসম্যানদের পকেটে যাবে? এবং যে বিজনেসম্যানদের পকেটে যাবে তারা কি এই টাকাটা ভোক্তাদেরকে দেবে? আমি লিখে দিতে পারি যে তারা সেটা দেবে। কাজে কোনো যৌক্তিকতা নাই এটা 15 থেকে 12 করার, এবং কিছু লোককে 24,000 কোটি টাকা পকেট ভরে দেওয়ার। ধন্যবাদ ডক্টর হাসান এইচ মনসুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব রিশাদ হুদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।